না, আমাদের কথা হচ্ছে যে যে সংকটগুলো আছে সবগুলোকে সমানভাবে আপনারা অ্যাড্রেস করছেন কিনা, এবং যদি করতেই হয় তাহলে আপনারা যেহেতু অন্তর্বর্তী সরকারের অনেক কিছুই আপনারা সমর্থন করে গেছেন, এই কাজটা নিয়ে একটাবারও আমরা বলতে শুনলাম না যেটা আসলে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল দেখা, যে বাচ্চারা হামের টিকাটা কেন পাচ্ছে না। এই প্রশ্নটাই আপনার সরকারি দরকার। আমরা সেই সময়টাতে অনেক কথা বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা চেহারা আমরা দেখি না, রাইট? আমি শরীফুজ্জামান শরীফ, আমাদের হাতে সময় খুব কম, 2 মিনিটে যদি আপনি আমি 2-3টা জায়গায়, প্রথমত এই যে পার্লামেন্টে নারীদের ব্যাপারে যে অভিযোগটা আপনার একটা ব্যাখ্যা দিচ্ছেন, আপনাকে আমি মনে করিয়ে দিই, যাদের সম্পর্কে বলা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি যখন প্রশ্ন করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি কিন্তু পার্লামেন্টে উপস্থিত ছিলেন। আপা যে ব্যাখ্যাটা দিচ্ছে তিনি কিন্তু সেই ব্যাখ্যাটা দেননি না, সেই সংসদ সদস্য সেখানে ব্যাখ্যাটা দিতে পারতেন, ঠিক আছে? তিনি বলতে পারতেন যে আমি এইভাবে অন্যভাবে, তিনি নীরব ছিলেন, তার মানে হচ্ছে যে ব্যাপারটা সত্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একটা প্রবণতা আছে বিএনপিকে প্রথম থেকে একটু সমালোচনার জায়গায় নিয়ে যাওয়া। আমি বিএনপির অনেকগুলো সমালোচনা করতে পারি, আমার কাছে 100টা জায়গা আছে, কিন্তু এটা স্বীকার করতে হবে বিএনপির যে সাংগঠনিক শক্তি, এই শক্তিটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের থাকতো, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 3 মাসের মধ্যে তারা নির্বাচন সেরে ক্ষমতায় বসতো। বিএনপি কতগুলো ইতিবাচক পরিবর্তন চেয়েছে বলে সেখানে কতগুলো প্রস্তুতি নেওয়ার সুযোগটা দিয়েছে। আপনি অন্তর্বর্তী সরকারের কথা বলছেন, আমার তো পরিষ্কার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেছিলেন উদ্বোধনী ভাষণে, যে সমস্ত পয়েন্টে আমরা একমত হতে পারি সবাই, আমরা সেই পয়েন্টগুলো নিয়ে এগিয়ে যাব। তার অর্থ হলো যে সমস্ত জায়গায় আমরা সবাই একমত হব সেগুলো। এখন আপনি এসে বলছেন অমুক কেন এটি মানছে না, তমুক কেন এটি মানছে না। আপনি আজকে একটা ইস্যু আনছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একদিন মিছিল করলেন, আপনার আইডি এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল সেটা নিয়ে কতদিন করলেন। অর্থাৎ প্রতিনিয়ত আপনি শিফট করছেন। আপনার এত বছরের যে রাজনীতি ছিল, আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই, আপনি ভোটের সময় এসে কিন্তু বললেন যে আমি ক্ষমতায় গেলেও শরিয়া আইন বাস্তবায়ন করব না। কেন? কারণ হচ্ছে রাজনীতির মাঠ নির্বাচনের সময়, নির্বাচনে বিজয়ী হওয়ার পর অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল নানা কারণে তার কৌশল বদল করে বা করতে বাধ্য হয়। অথচ আপনি যদি এখন বলেন যে আপনি 23 বছর আগে যা বলেছিলেন এখনো সেটা বলতে হবে, এই বক্তব্য তো আমি সেই ছোটবেলার থেকে শুনছি যে জামাতের রাজনীতিতে যে শরিয়া আইন চাই, আল্লাহর আইন চাই। এই নির্বাচনের সময় এসে আপনি কিন্তু বললেন যে আমরা এটি এক্সিকিউট করব না পাওয়ারে যাওয়ার পর। কেন? আপনার বেসিক জায়গা থেকে, কারণ আপনি মনে করেছেন যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাকে ইনক্লুসিভ হতে হবে। তার মানে হচ্ছে যে আপনি কোনো জায়গায় আপনার যে আইডিওলজি আছে সেটাও কিন্তু আপনি কনসিডার করছেন। এখন বিএনপির বিরুদ্ধে কথা বলার অনেক কিছু আছে, সেই কথাগুলো আমরা বলবো, কিন্তু যেভাবে একটা ওয়েব আপনি ক্রিয়েট করছেন এবং পলিটিক্সের মধ্যে বিভাজনটা তৈরি করছেন, এই বিভাজন তো আমরা চাইনি। এই বিভাজনের যে আপনার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য তো আপনার বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো এই প্রশ্নটা তুলতে পারছেন না, আমি তেল কিনবো রাশিয়ার কাছ থেকে আমার আমেরিকার কাছে যেতে হচ্ছে কেন, কে আমাকে ওইখানে রেখে গেল? এই প্রশ্ন তো পার্লামেন্টের সরকারি দল করবে না, কারণ সরকারি দল দাসত্ব করে সব সময়। এই দায়িত্বটা অপোজিশনের, বিরোধী দলের। বিরোধী দল এই প্রশ্নগুলো করবে, নোটিশটা করবে। আপনি অন্য নোটিশ করতে পারেন। 22 জন যুবক ভূমধ্যসাগরে ভাসছে, আপনি 1 মিনিট তাদের জন্য নীরবতা পালনের জন্য প্রশ্ন তুলতে পারবেন না?